সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফিসিয়াল ব্রিফিং করা হয়েছে গতকাল, যেখানে বেশ কিছু ইস্যু তারা অ্যাড্রেস করেছেন। গত কয়েকদিন থেকে যেসব ইস্যুতে প্রচুর কথাবার্তা হচ্ছিল, বিশেষ করে সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা এবং সেই প্রেক্ষাপটে সরকারের অ্যাটিটিউড, জনগণের আলোচনা সমালোচনা, সেনাপ্রধানকে টার্গেটে পরিণত করা, আবারও সব কিছু মিলে খুবই ভলেটাইল একটা পরিস্থিতি ছিল। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর পক্ষ থেকে একদম অফিসিয়াল ব্রিফিং হলো। এই ব্রিফিংয়ের পর এখন এই আলোচনা আমরা করতেই পারি বা করব, সেটা হচ্ছে এই ব্রিফিং কি আদতে সরকারের সাথে সেনাবাহিনীর যে উত্তেজনা তৈরি হয়েছে মেনে নেওয়া ভালো হবে, এবং এই ব্রিফিংয়ে কিছুটা স্বীকৃতিও আছে অফিসিয়াল ব্রিফিংয়েও। তো সেই উত্তেজনা কি প্রশমিত হলো নাকি এটা আসলে আরও বাড়ার দিকে যাবে, সেই ব্যাপারটা আমরা আগে যা যা হলো সেই আলোচনা করি, তারপর একটা প্রেডিকশন করার চেষ্টা করব কি হতে পারে। কি হওয়া উচিত একটা জিনিস, আর একটু কি হতে পারে। হওয়া উচিত তো বটেই, সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব থাকবে না, সরকারের সাথে বিএনপির দূরত্ব থাকবে না। আমি বারবার বলছি, এই তিনটা ফোর্স, সরকার, সেনাবাহিনী, বিএনপি, তাদের মধ্যকার সুসম্পর্ক আমাদের ভবিষ্যতের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য খুবই জরুরি। জামায়াত খুবই ছোট ফ্যাক্টর, এনসিপি কোনো ফ্যাক্টরি না, আই রিপিট, এনসিপি কোনো ফ্যাক্টরি না। সো এই তিনটা শক্তি যদি ঠিক থাকে, এটা হলে আইডিয়াল সিচুয়েশন, কিন্তু লক্ষণ সেটা নয় বলেই মনে হচ্ছে। যাই হোক, এই ব্রিফিংয়ে যা যা হলো, অনেক কিছু ইস্যু নিয়ে কথাবার্তা হয়েছে। যেমন সরকারের সাথে মতপার্থক্য নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, তারা ক্লিয়ার করতে চেয়েছেন যে একেবারেই না, যেভাবে বলা হচ্ছে যে অনেক মতপার্থক্য বা বিভেদ হয়েছে সেরকম কিছু না, তারা পরিপূরক হিসাবে কাজ করছেন সরকারের সাথে পরস্পর। আবারও কিন্তু বক্তব্যের মধ্যে কেউ চাইলে ধরতে পারেন যে সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছে মানে কি, সেনাবাহিনী কি বাইরের কিছু, সে সরকারের সাথে কোলাবোরেট করছে, কোঅপারেট করছে? নো, ইটস এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট যেভাবে চাইবে সেভাবে কাজ করার কথা। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই কুতর্কে এখন আপাতত আর ঢুকছি না, এটা অপ্রয়োজনীয় তর্ক। এটা ফিলোসফিক্যালি আমরা কেউ চিন্তা করতে পারি যে সেনাবাহিনী তার এখতিয়ারের মধ্যে আছে কি নেই, আমি মনে করি আছে, সোফার তারা যা করেছেন সেই ক্ষেত্রে। তবে একটা জায়গায় আমি ব্রিফিংয়ে শুনলাম, তিনি বলছেন যে একটা পরিবারেও মানে বাবার সাথে সন্তানদের বা ভাই বোনদের নিজেদের মধ্যে মাঝে মাঝেই কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, হয়, সেটা আবার ঠিক হয়ে যায় এরকম। তার মানে সেনাবাহিনীর দিক থেকে অফিসিয়ালি এটা স্বীকার করা হচ্ছে যে এই ধরনের কিছুটা টানাপোড়েন আছে। আর যখনই ভালো সম্পর্ক আছে বলা হয়, নিশ্চয়তা দিতে হয়, তাতে মনে হবেই যে এই বোধটা তো বাইরে আছে ফর শিওর, এবং তাদের মধ্যেও আছে। সেই কারণে আমাদের এই ভাগটাকে গুরুত্ব দিয়ে দেখব। তারপরে পুশিনের কথা এসছে, আমরা কিন্তু মূল আলোচনা করব করিডোর নিয়ে তাদের যে বক্তব্য, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুশিনের আলোচনা এসছে, পুশিন নিয়ে তারা বলছেন তারা ফাইট করবেন, বিজিবি ট্যাকেল করছে। আমি শুনলাম তাদের ইন্টারভিউ, ব্রিফিং, জবাব, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমার বাইরে সেনাবাহিনী যেতে পারে না যুদ্ধকালীন সময় ছাড়া বা বিশেষ প্রয়োজন ছাড়া, প্রয়োজনে তারা যাবেন তাই বলছেন। লালমনিরহাটের বিমানবন্দরটা নিয়ে ইন্টারেস্টিং একটা আলাপ আছে, সেটা হলো যে এটা চায়না ইউজ করবে কিনা, এই ধরনের একটা আলাপ করা হয়েছে। ওনারা বলছেন যে এটার মধ্যে এভিয়েশন ইউনিভার্সিটি হবে, এটা একসময় ছিল, আমরা কেন ব্যবহার করব না, চায়নার ইউজ করবে কিনা সেরকম কিছু তারা জানেন না। তবে তারা আবার এটাও যোগ করছেন যে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে বলে তিনি মনে করেন। এটা ওনার ব্যক্তিগত অপিনিয়ন। সীমান্ত নিয়ে কথা বলেছেন, বান্দরবান সীমান্তের যে ক্রাইসিস আছে, মানে আরাকান আর্মি দেশে ঢুকে পড়া নিয়ে কথা আছে। এখানে একটা খুবই ইন্টারেস্টিং কথা আছে, তিনি এভাবে বলছেন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় দখল করে নিয়েছে, যাতে মিয়ানমার সরকারের অস্তিত্ব এখানে বিলীনের পথে। আরাকান আর্মিও কোনো স্বীকৃত সংগঠন নয়। তারপরে তিনি বলছেন যে তারা সব ক্ষেত্রে নজর রাখছেন। তারপরে যখন আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রশ্ন হলো, ভেতরে এসে কথা বললো, তিনি বলছেন অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির কোনো যোগাযোগ নেই। এই জায়গাটা একটু খেয়াল রাখবো আমরা, এটা সিগনিফিক্যান্ট, এটা মানতে হবে আমাদেরকে। এটা কেন সিগনিফিক্যান্ট আমি পরে আসবো। করিডোর প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি খুব স্পষ্টভাবে একটা জবাব দিয়েছেন, সেটা হচ্ছে এই। আচ্ছা, আগে আরাকান আর্মির ক্ষেত্রে একটু যদি বলি, সেটা হচ্ছে তিনি বলেন এরকম হুবহু, আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে যতটুকু দেখেছেন তার বস্তুনিষ্ঠতা তারা যথেষ্ট বিবেচনার দাবি রাখে, মানে ওই যে ঢুকে প্রোগ্রাম করেছিল। করিডোর নিয়ে, যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সেই জায়গাটা একটু দেখব। তিনি বলেন, কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম, দুজন মিলে ব্রিফ করেছেন, একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং কর্নেল ছিলেন। তিনি বলছেন করিডোর একটি স্পর্শকাতর বিষয়,
দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আমি আবারও পড়ছি, করিডোর একটি স্পর্শকাতর বিষয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। খুব ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর শক্ত রিজার্ভেশন আছে। এটাই আসলে মূল জায়গা। আমার অন্য জিনিসগুলো জরুরি না, আর একটা কথা বলে একটু চলে আসব। সেটা হচ্ছে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, আমি নিজে আমার টেইকে বলেছি যখন এই বক্তব্য আসে, যখন সরকার রিটালিয়েট করে তখন বলেছি যে এই বক্তব্যটা তো কোনো অফিসিয়াল বক্তব্য না। তিনি কোনো জনসভায় অন রেকর্ড বলেননি। উনি রাওয়া ক্লাবে যেমন অন রেকর্ড বলেছেন অনেকগুলো কথা, সেটার দায় উনি নেবেন। এটা এমন না যে আইএসপিআর আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে, তাও না। এটা অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা বিভিন্ন সূত্রের বরাতে বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে পত্রিকায় চলে এসছে। তো এটাকে তো আসলে শতভাগ তাদের কথা সেভাবে ধরা জরুরি ছিল না, কিন্তু সরকার তীব্র রিয়াকশন দেখিয়েছে। আমাদের নিশ্চয় মনে আছে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে যে স্টেটমেন্ট সরকার দিয়েছিল, সেখানে দুদিন আগে 3টা শব্দ ব্যবহার করা হয়েছে, অত্যন্ত কঠোর আক্রমণাত্মক শব্দ। আমি এটাকে ধমক হিসাবেই দেখতে চাই। এটা ধমক ছিল, উদ্দেশ্যমূলক, এখতিয়ার বহির্ভূত বক্তব্য। এই 3টা কথা বলা ছিল, 3টা শব্দ স্পষ্টভাবে এটা সেনাপ্রধানকে ইন্ডিকেট করা হয়েছে। আজকে এই জিনিসগুলো তাদের জায়গা থেকে তারা জনগণের সামনে ক্লিয়ার করতে এসছেন। আমি সেনাবাহিনীর দিক থেকে যদি দেখি, তাদের অ্যাটিটিউড হচ্ছে ডিএসকালেট করা, উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা। তারা ব্যাখ্যা করেছেন তাদের অনেক কিছুই। তবে আমি এখানে একটা ফাইট দেখছি, সেটা হলো সেনাবাহিনীর সাথে জনাব খলিলের ফাইট। আমার মনে হয় এই ফাইটটা আছে এবং এই ফাইটটা চলবে। এই যে আরাকান আর্মি প্রসঙ্গে জনাব খলিল এই এবারকার ডক্টর ইউনূসের পদত্যাগ বিষয়ক ঘটনা, যেটাকে অনেকে নাটক বলে বলছেন, এই ঘটনা শুরুর আগে আগে তিনি একটা ব্রিফিং করেছেন, যেখানে তিনি আরাকান আর্মি প্রসঙ্গে বলেছিলেন আমরা স্বাধীন সার্বভৌম দেশ। সরি, এটা এই ব্রিফিংয়ে, তার আগের ব্রিফিংয়ে, আমরা যার ইচ্ছা তার সাথে যোগাযোগ করব। মানে আমাদের সীমান্তের একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়ালি আমার এখানে 10 কিলোমিটার ঢুকে জলকেলি করতে দিয়েবো আর বলবো আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এবং আবার বলবো এই রাষ্ট্রের সভরেন্টি আমরা সমর্থন করি। দিস ইজ আটার স্টুপিডিটি। বিরাট ডিগ্রিওয়ালা লোক যদি এগুলো বলে, আটার স্টুপিডিটি এটা। কারণ আপনি দুটো একসাথে হতে পারে না। মিয়ানমারের জান্তা সরকারকে যদি আপনি সরকার হিসেবে স্বীকৃতি দেন, মিয়ানমারের সভরেন্টিকে যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে আরাকান আর্মির সাথে আন্ডার টেবল ইনফর্মাল যোগাযোগ আপনি রাখতেই পারেন, সেটা রাখতে হবে। এটা আমরা বলছি, একটা দেশকে অনেক কিছু বিবেচনা করতে হবে। আপনি ঘোষণা দিতেছেন এইভাবে, একটা মানুষ ন্যূনতম ফরেন পলিসি বোঝে কিনা এই প্রশ্ন আসতে পারে। তাকে আমরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানিয়েছি। যাই হোক, এই যোগাযোগের ব্যাপারটা মিলিটারি যেটা করেছে, তাদের সাথে কোনো অফিসিয়াল যোগাযোগ নেই, তারা এটা এনশিওর করেছে, এটাই করার কথা ছিল, এবং এটা জনাব খলিলের কথার একটা জবাব হিসাবে আমি দেখব। তার চাইতে জরুরি কথা, করিডোর হতে দেবে না সেনাবাহিনী। আমরা তাদের অবস্থানটা এইরকম দেখছি, এবং এটাও জনাব খলিলেরই এজেন্ডা। এটা উনি নিয়ে এসছেন। ওনার প্রথম রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছেন, তারপরে এসে ক্রমাগত তিনি এটাকে নিয়ে কথা বলে গেছেন, মিথ্যাচার করে গেছেন। আমি এটা নিয়ে কথা বলেছি, আমি আরেকটু স্মরণ করিয়ে দেই। হিউম্যানিটেরিয়ান যে কোনো পণ্য, সেটা খাবার, ঔষধ সহ যে কোনো কিছু যদি একটা ডিমিলিটারাইজড জোনের মধ্যে দিয়ে যাবে, একটা ভিডিও করে দেখিয়েছি জাতিসংঘের সংগঠনে, সেটাও করিডোর। উনি এটাকে করিডোর না বলে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ ট্যাসেজ বলে ওরা করতে পারবে না, ভুজং ভাজং দিতে চেয়েছিলেন, কারণ তার সামনে কোটি কোটি মূর্খ অশিক্ষিত বোকারা বসে আছে বলে তিনি মনে করেন অ্যাটলিস্ট মিথ্যাচার করছেন। অনেস্টি ওয়াজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটা করছি, করিডোর দিচ্ছি, এই কারণে দিচ্ছি। রাদার করিডোর শব্দটা যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, তার ঘাড়ে দোষ চাপিয়ে কেউ তার পদত্যাগও চাইছে, অথচ এটা করিডোর সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এবং মিস্টার খলিল এটার মূল নাটের গুরু, আমরা এভাবে বলতে পারি। তো যেটা হয়েছে, সেনাবাহিনীও জনাব খলিলকে মনে হয় একটা বার্তা দিয়েছে, কারণ খলিলের সাথেই আসলে এই সরকারের সাথে এই সেনাবাহিনীর এই যে রিসেন্ট দূরত্ব তৈরি হওয়া, এটার মূল কুশীলব মাস্টার মাইন্ড, এই যে সংকটের মাস্টার মাইন্ড মিলিটারির সাথে জনাব খলিল, এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট। আল জাজিরার রিপোর্টেও একই ধরনের আভাস আমরা দেখেছি, আর আমাদের দেশে তো অনেক জায়গায় এই কথাগুলো চলে এসছে। ফলে মিলিটারি জনাব খলিলকেও কিন্তু একটা বার্তা দিয়েছেন স্পষ্ট,
তিনি যেটা করতে যাচ্ছেন ওটা করা যাবে না, ওটার একটা ট্রেড অফ আছে। এই সরকারি কাজটা করতে চায়, জনাব খলিল সরকারকে ডক্টর ইউনূসকে কনভিন্স করেছেন এটা করতেন, এবং আমরা বহুবার বলেছি এটা টেনে টুনে একটা যুদ্ধের মধ্যে ঢুকিয়ে ফেলতে চান যাতে ইলেকশন করা না লাগে। তারা আমেরিকা থেকে আসছেন দেশ উদ্ধার করতে, পালিয়ে গিয়েছিলেন একসময় বাংলাদেশ থেকে, অনেকে জানেন, খুবই বিব্রতকর কারণে। এখন দেশে উদ্ধার করতে এসছেন, উদ্ধার করবেন। উদ্ধার যখন করবেন দেশ, যত বেশি দিন উদ্ধার করতে পারেন ততদিন তাদের জন্য ভালো। সেনাবাহিনী তাকে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যালার্মিং দিয়েছে বলে মনে করি। প্রশ্ন হচ্ছে আজকের এই ব্রিফিংয়ের, গতকালের এই ব্রিফিংয়ের পর কি দাঁড়াবে? সরকার শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, যতটুকু হয়েছে হয়েছে। সরকার সবচেয়ে পাওয়ারফুল দুটো গ্রুপের সাথে একসাথে যুদ্ধে নেমে গেছে। অন্যান্য জায়গায় এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে সচিবালয় কর্মচারীদের সাথে, মানে প্রজাতন্ত্রের কর্মচারী সরকারি যে লোকজন আছে তারা মাঠে নেমে গেছেন। তারা আগে এনবিআর তাদের কারণে ফাইট করছিল, তারা আবার এটারও পার্ট, এসব চলছে। কিন্তু মূল যে পাওয়ারফুল দুটো সেনাবাহিনী এবং বিএনপি, দুটো জায়গায় একসাথে ফাইট করতে শুরু করেছেন। সরকারের উচিত হবে এই দুটো জায়গা থেকেই ফাইটের ডিএসকালেট করার চেষ্টা করা। সেনাবাহিনী তার জায়গা থেকে আমি মনে করি যথেষ্ট সদিচ্ছার উদাহরণ দেখিয়েছেন, তারা ক্লিয়ার করেছেন, তারা কোনো শুধু একটা ইস্যু ছাড়া। আমি এই ইস্যুটাকেও সরকার বা ডক্টর ইউনূস মনে করি এটা স্পেসিফিক একজন ব্যক্তি, এবং আমি বলেছি সরকার যদি চায় এখানে তারা ডিএসকালেট করবে, বিশেষ করে মিলিটারির সাথে। জনাব খলিলকে আসলে একেবারেই সরকার থেকে বের করে দেওয়া উচিত। নিদেন পক্ষে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ডিফেন্স মিনিস্ট্রিতে তাকে যে দায়িত্বে যুক্ত করা হয়েছে সেখান থেকে সরানো, ইভেন রোহিঙ্গার হাই রিপ্রেজেন্টেটিভও সরানো দরকার। তাকে অন্য একটা কোনো দায়িত্ব দেওয়া উচিত, কারণ রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে আবার সেই টরিটরের ধানাই পানাই উনি আবার চালাতে পারেন। উচিত হবে সরকারের। সো সরকারের জায়গা থেকে যদি, মানে আমি মনে করি খুব চমৎকার একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের জাতির জন্য ভালো হবে। কিন্তু আমি সত্যিই সন্দিহান, কারণ একটা সময় পর্যন্ত বলতাম, আসলে একটু রাগঢাক করতাম, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে থাকা একটা চক্র, তার সরকারে থাকা, সরকারের বাইরে থাকা মিলে একটা নেক্সাস, আনহোলি নেক্সাস তৈরি হয়েছে, তারা এগুলো করছে। কিন্তু যতদিন যাচ্ছে আসলে এটা খুব প্রকাশিত হয়ে পড়ছে, ডক্টর ইউনূস নিজে এটার পার্ট। এই নেক্সাসকে তিনি লিড করছেন কিনা এই প্রশ্ন কয়েকদিন পরে আরও স্পষ্ট হয়ে উঠবে। তা যদি হয়ে থাকে, আমি মনে করি না সেনাবাহিনীর সাথে ডিএসকালেট তারা করার চেষ্টা করবেন। ফলে আমি এই যে ব্রিফিং দিলেন এবং এই রোহিঙ্গা মানে করিডোর ইস্যুতে তারা যে কথাটা বললেন, এটাকেও সরকার ধরে নিতে পারে সরকার এটা দিতে চায় বলেই উনি বাধা, আবার সেনাবাহিনী তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জনগণের সামনে কথা বলছে, চাইলে ক্ষুব্ধ করতে পারে এবং এই ক্ষুব্ধতার রেশ চলতে পারে। আমার কেন যেন মনে হয় সরকারের অতি আত্মবিশ্বাস দেখে সরকারের মধ্যে শেখ হাসিনা সিনড্রোম ভর করছে। তিনি খুবই কনফিডেন্ট হয়ে উঠছেন ডক্টর ইউনূস। উনি মনে করছেন কোনো কিছুভাবে টলাতে পারবে না। ওই চেয়ারে বসে শেখ হাসিনা যেমন ভাবতেন 5 তারিখ সকালেও যে উনি চাইলেই ক্ষমতায় থাকতে পারবেন, এরকম ভ্রান্তির মধ্যে তিনি ঢুকেছেন বলে আমি সন্দেহ করি। আমি খুব খুশি হব, আমি আবারও বলি, মাঝে মাঝে হয়তো যথেষ্ট টাফ ভাষায় কথা বলছি, বাট এই সরকারটাকে, ডক্টর ইউনূসকে স্টিল অন করি। তারা তাদের জায়গা থেকে যে দায়িত্বের জায়গাতে আছেন সেখান থেকে কোনো রকম কোনো ফালতু এজেন্ডা, সেটা তার নিজের অথবা কারো থেকে যদি থাকে, সেখান থেকে বেরিয়ে আসা তাদের উচিত হবে। সেনাবাহিনীর সাথে, বিএনপির সাথে, এই দুটো শক্তির সাথে সরকার তার আন্ডারস্ট্যান্ডিং কনফার্ম করা। আমি দুই পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলি, সেনাবাহিনীর পক্ষ থেকে বলি, দুই পক্ষ থেকেই আমি আন্ডারস্ট্যান্ডিংটাকে এনকারেজ করার, আন্ডারস্ট্যান্ডিংটাকে এনশিওর করার চেষ্টা দেখছি। এখন পুরো বল সরকারের কোর্টে, সরকারকে, ডক্টর ইউনূসকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে। যদিও আমি এই দফায় খুব বেশি আশাবাদী নই। আমি ধারণা করি তারা আবার একটা শক্তি দেখাতে যাবেন, আবার মাঠে শক্তি দেখাতে বিএনপি নামতে পারে। সব কিছুর পর চাপ খেয়ে উনি ফাইনালি হয়তো রিয়েলাইজ করবেন ওনাকে ভুল বোঝানো হয়েছিল বা উনি ভুল বুঝেছিলেন, তখন উনি আলোচনা করে সব কিছু ঠিকঠাক করবেন। রোহিঙ্গা সংকট ভারতের কারণে তৈরি হয়েছে বলে একটা আলাপ দেখছি, হাস্যকর। ভারত রোহিঙ্গা সংকটের বেনিফিশিয়ারি, ভারতের স্বার্থ আছে, কালাদান প্রজেক্ট এগুলো আমরা জানি বুঝি, কিন্তু রোহিঙ্গা সংকট তৈরি করেছে চীনের কারণে হয়েছে। এবং চীন কিভাবে এই সংকটটা তৈরি করেছে, কেন তৈরি করেছে এবং চীন কিভাবে এই সংকটটাকে জিইয়ে রেখেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। তার আগে চীনের এই স্ট্র্যাটেজিক একটা ইম্পর্টেন্সের জায়গা, আমার বেশ পুরনো একটা ভিডিও
সেটা একটু আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, একটু দেখবেন। চীনকে কন্টেইন করা নিয়ে চীনের উপরে যে সংকট তৈরি করার চেষ্টা করেছে পশ্চিমারা, সেখান থেকে চীন বেরিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল তার এই রোহিঙ্গা সংকট তৈরি করা, কারণ রাখাইন প্রভিন্সে তার বিরাট স্বার্থ আছে। আমি আবারও বলছি, এখানে মূল স্বার্থ, মূল প্রেসক্রিপশন চীনের, এখানে ভারতেরও স্বার্থ পরে যুক্ত হয়েছে। ইভেন অনেকেই আমরা জানি না জাপানও এই সংকটে মিয়ানমারের সাথে ছিল। ইয়াস, বাংলাদেশ সরকারের সাথে কেউ ছিল না, রাশিয়া ছিল। ভারত ভোটদানে বিরত থাকার আলাপ আসে, চীন বহুবার ভেটো দিয়েছে মিয়ানমারের হয়ে নিরাপত্তা পরিষদে। বিস্তারিত আলোচনা নিয়ে আসছি। এই ভিডিওটা একটু দেখে রাখুন। এই ভিডিওটা এই অঞ্চলের জিওপলিটিক্স বুঝতে সাহায্য করবে এবং পরবর্তী যে আলোচনা সেটায় আপনাদেরকে সাহায্য করবে আশা করি। চীনকে কন্টেইন করার জন্য, চায়না কন্টেইনমেন্ট বলে, চীনকে এই এলাকায় আটকে ফেলার জন্য অনেকগুলো দেশের ইন্দো প্যাসিফিক কৌশল আছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি। ইনফ্যাক্ট ইন্দো প্যাসিফিক কৌশলগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক কৌশল, আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস বলে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো খুব সহজেই। তার আগে ইনফ্যাক্ট আজকের ভিডিওতে আরেকটা জিনিস একটু আলোচনা করে রাখতে চাই, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কেন হলো, ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক এই দুটোকে একত্র কেন করা হলো। ইনফ্যাক্ট এটা একত্র ছিল না আগে। আমাদের মনে থাকার কথা, প্রেসিডেন্ট বারাক ওবামা 2012 সালে প্রথম পিভট টু এশিয়া এরকম একটা কথা বলেছিলেন, যে এশিয়াকে ভরকেন্দ্রের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন, আমেরিকান ফরেন পলিসিকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে, ইস্ট এশিয়া থেকে সরিয়ে এটাকে এখানে আনা। কিন্তু সেটাও ছিল মূলত ইস্ট এশিয়ান কান্ট্রিজ সাথে, এবং ওখানে কোন সমুদ্র, মহাসমুদ্র, প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি আগেই ছিল, ওর মধ্যে পিভট টু এশিয়া হচ্ছে মূলত পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে তার সম্পর্ক তৈরি করা, মিলিটারি, ইকোনমিক সহ যে কোনো ধরনের টেকনোলজিক্যাল সব সম্পর্ক তৈরি করা, কারণ ওখানেই চীনের সাথে মূল সমস্যাটা, ওখানে চীনের সাথে অনেকগুলো দেশের সংঘাত আছে। সুতরাং এই ছিল কৌশল। কিন্তু এরপর জাপানের প্রধানমন্ত্রী, যিনি মারা গেছেন একজন আততায়ীর গুলিতে, শিনজো আবে দীর্ঘদিন কাজ করেছেন যে না, শুধু প্যাসিফিক হলে হবে না, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে হবে, ইন্ডিয়ান ওশানকেও চায়না কন্টেইনমেন্টের সাথে যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? এই জায়গাটা একটু বুঝে রাখা দরকার। এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর সাথে চায়নার সংকট কেন আছে আমরা জানি। একদিন আমি আলাদা একদম বিস্তারিত একটা ভিডিও করবো এটা নিয়ে। সাউথ চায়না সিতে, ইস্ট চায়না সিতে সমস্যা আছে প্রতিষ্ঠিত। ইস্ট চায়না সিতে জাপানের সাথে সমস্যা আছে, সাউথ চায়না সিতে অন্তত 5টা দেশের সাথে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, এদের সবার সাথে মেরিটাইম বাউন্ডারি। চায়না তার একটা 9 লাইনের মাধ্যমে পুরো সাউথ চায়না সি সে নিজে ক্লেম করে, যেটা তার মালিকানা। ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোন দেশের আর অলমোস্ট কোন সমুদ্র থাকে না। ছবিটা দেখলেই বুঝবেন। এগুলো খুব টেকনিক্যালিটিস হয়ে যায়, কিন্তু একটু বুঝতে হবে আমরা যদি বুঝতে চাই বিস্তারিত ভাবে। প্রত্যেকটা দেশের একটা টেরিটোরিয়াল ওয়াটার্স বলে, তার ভূখণ্ডের পাশে একটা পানির এলাকা আছে, ওটা তার সার্বভৌমের মতো, 12 নটিক্যাল মাইল বলে। এরপর 200 নটিক্যাল মাইল একটা জায়গা আছে, এটাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে, ইইজেড। এটার পানির অংশটা আন্তর্জাতিক জলরাশি, কিন্তু নিচের যে মাটি আছে সেটা ওই দেশের এক্সক্লুসিভ সম্পদ আহরণের সুযোগ আছে। মাছ ধরা, ওখানে যদি গ্যাস পাওয়া যায়, এই যে আমাদের বাংলাদেশের যে গভীর সমুদ্র ব্লক দিয়েছে, এগুলো সব আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পার্ট। 9 লাইন পড়ার পর কোন দেশের অলমোস্ট আর কোন এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে না, সব চায়নার হয়ে যায়। ও হলো কি কি করেছে ওসব নিয়ে একদিন আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা থেকে শুরু করে মিলিটারি বেস বানানো একদিন আলোচনা করব। সো আমেরিকা চিন্তা করলো এখানেই তো সংকট, আর তাইওয়ান তো আছেই। তাইওয়ানকে যদি যোগ করেন, তাইওয়ান যদি নিজেকে স্বাধীন দেশ দাবি করে, সো তাইওয়ানের সাথে সমুদ্র সীমার সমস্যা আছেই। সো তাদের একটা প্ল্যান তৈরি হলো যে এদের সাথে করলেই সুবিধা হবে, এবং এখানেই মূল সংকটটা, যেহেতু এদের সাথেই সম্পর্ক হোক। চীনের আমরা যদি ম্যাপটা খুব ভালো মতো খেয়াল করি, আমরা চীনের
আশপাশে সব দেশের সাথে, এদিকে ল্যান্ড বর্ডারে তার ভারতের সাথে মারাত্মক সংকট, তাহলে তার সংকট নাই কোথা, সে চারদিকে ঝামেলা বাঁধিয়ে বসে আছে। এই যে ঝামেলা বাঁধিয়ে বসে থাকলো, ফলে এইখানে একটা এক্সট্রা মনোযোগ আমেরিকার হবে, এটা মানলাম, কিন্তু সমস্যাটা আরো বেড়েছে। খেয়াল করি আমরা, মালাক্কা স্ট্রেইট, একটা স্ট্রেইট বলে একটা শব্দ ইংরেজিতে বলি আমরা, ভূপ্রাকৃতিক ভাবে বাংলার মধ্যে প্রণালী বলি। এটা হচ্ছে দুটো ল্যান্ডের মাঝখানে খুব সরু একটা সমুদ্র পথ, এটাকে স্ট্রেইট বলি, তাই তো? আমরা এর মধ্যে হরমুজ স্ট্রেইটের কথা কেউ কেউ জানি, পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করা, অত্যন্ত এগুলোকে চোখ, মানে স্ট্রেইটকে চোখ পয়েন্ট বলে। চোখ পয়েন্ট বলে মানে হলো এগুলো দিয়ে আপনাকে বেরোতেই হবে, যেতেই হবে, এটাতে না গেলে আপনি পারবেন না, কিন্তু জায়গাগুলো খুব সরু সমুদ্রের তুলনায়। সো হরমুজ স্ট্রেইটের মধ্য দিয়ে পৃথিবীর 1/3 গ্যাস আর 1/4 তেল পরিবাহিত হয়। এই তথ্যটাই যথেষ্ট বোঝার জন্য এই চোখ পয়েন্টটা যদি কোনোদিন আটকে যায় পৃথিবীর কি হবে। প্রায় বলা হয় যে ইরান এর একটা লেভারেজ আছে, ইরানের সাথে খুব ঝামেলা হলে ইরান কিন্তু এই চোখ পয়েন্টটা, এই যে সরু জায়গাটা, এই সংকীর্ণ জায়গাটা বন্ধ করে দিতে পারে এবং পৃথিবীর মেজর ক্ষতি হয়ে যাবে। মানে বন্ধ করা বলতে আপনি হয় জাহাজ টাহাজ রাখতে হবে, নট নেসেসারিলি ন্যারো জায়গাটাতে আপনি রেগুলারলি সেলিং করতে থাকেন, কোনো জাহাজ আর ওখান থেকে যাবে না, কামান দিয়ে গোলা মারতে থাকেন, রকেট মারতে থাকেন, হবে না। ঠিক এইরকম আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেইট হচ্ছে মালাক্কা স্ট্রেইট। খুব সামান্য একটা বর্ডার থাইল্যান্ডের আছে, মূলত এটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সুমাত্রার সাথে মাঝামাঝি জায়গায়, এবং কিছু অংশ সিঙ্গাপুরও আছে। এখানে একটা ন্যারো জায়গা, জায়গাটা খুব ন্যারো না, মোটা দাগে যতটুকু আছে সেটা হলো 38 কিলোমিটারের মতো মালাক্কা স্ট্রেইটের গ্রস উইডথ। কিন্তু সমস্যা হচ্ছে সব জায়গা সমুদ্র গভীরভাবে, এতটা গভীর না যে যেখানে ভালোভাবে জাহাজ চলতে পারে। সো ভালোভাবে জাহাজ চলতে পারে এরকম একটা জোন আছে যেখানে এর উইডথ, প্রস্থ হচ্ছে মাত্র 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার জায়গার মধ্যে দিয়ে জাহাজ ঠিকঠাক পার হতে পারে, বড় জাহাজ। এবং এই স্ট্রেইট দিয়ে আপনি মানচিত্র যদি দেখেন, ইস্ট এশিয়াতে যত কিছু যাবে আর ওদিক থেকেও এদিকে যাবে, এই জাহাজের পথ দিয়েই যাবে পারে। যদি এটাকে বাদ দিতে চান, খেয়াল করে দেখুন আপনি ইন্দোনেশিয়া, এশিয়া বা পারলে অস্ট্রেলিয়া ঘুরে টুরে বিরাট একটা পথ ঘুরে ওদিকে যেতে হয়। তাহলে চায়না, জাপান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার একটা অংশ, ভিয়েতনাম, লাওস, আপনি যা যা দেখেন মোটামুটি সব দেশের পণ্য এই মালাক্কা স্ট্রেইট হয়ে যেতে হবে, কোনো উপায় নেই। একটা হিসেবে দেখা গেছে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ জাহাজ এখান দিয়ে যায় এবং পৃথিবীর টোটাল ট্রেডের অ্যাটলিস্ট 1/4 সব ট্রেড যদি হিসাব করি আমরা। হরমুজের ক্ষেত্রে এটা জ্বালানির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, এটা জ্বালানি সহ সব পণ্য যদি হিসাব করি 4/1 পণ্য পরিবহন হয় এই জায়গা দিয়ে। তাহলে খেয়াল করি তো আমরা, চীনের সাথে কোন একটা সংকটে যদি মালাক্কা স্ট্রেইট বন্ধ করে দেওয়া হয়, চীনের কি হবে? এবং এটা হবেই, এটা করা হবেই, এটা করা ওই একই সোজা। সামান্য একটা জায়গা 3 কিলোমিটার, এত জায়গা ন্যারো আছে, আপনি ওখানে যদি ক্রমাগত অ্যাটাক করতে থাকেন, ওখান থেকে জাহাজ চলবে না, ফলে চীনের অর্থনীতি খুব সিরিয়াস, চিন্তা না, ইনফ্যাক্ট অন্য দেশেরও সমস্যা হবে, কিন্তু চীনের অর্থনীতি খুব সিরিয়াস সংকটে পড়ে যাবে। এই সংকটটা চীন দেখে। শুধু তাই না, ইনফ্যাক্ট আরেকটা জিনিস একটু অফ টপিক, কোনো একদিন আলাদাভাবে আলোচনা করব। চীনের মানচিত্রটা খেয়াল করি তো আমরা, চীনের মানচিত্রে সমুদ্র যে অঞ্চলটার সাথে আছে সেই পয়েন্ট থেকে তার পূর্বে যে সিনজিয়াং প্রভিন্সের শেষ প্রান্ত, ডিস্টেন্সটা কত বেশি, এখান থেকে জিনিসপত্র ওখানে নিয়ে যাওয়া কত লম্বা দূরত্ব না। সো চীনের একটা বিরাট অংশকে ভার্চুয়ালি ল্যান্ডলকড বলা হয়, এত বড় দেশ কিন্তু সমুদ্র একটা দিকে। এবং চীনের অর্থনৈতিক উন্নতি এবং চীনের যত যাবতীয় অবকাঠামো উন্নতি, মানুষ থাকার পরিমাণ সব মূলত এই সমুদ্র বেলটাতেই হয়েছে। চীনের পশ্চিমাঞ্চলে নিশ্চিতভাবেই মরুভূমি আছে, অনেক রকম সংকট আছে, পর্বত আছে, মরুভূমি আছে, তারপরও ওখানে দেখবেন খুব বেশি মানুষ থাকতে পারে না, কারণ এই সমুদ্রের সাথে কানেকশন কম থাকার কারণে। একটা দেশের কোথায় মানুষজন বেশি থাকে, কোথায় ডেভেলপমেন্ট হয়েছে, এটা বোঝার একটা খুব সহজ উপায় আছে, স্যাটেলাইট নাইট লাইট দেখা। চীনের ম্যাপ আপনি যদি দেখেন, দেখবেন ওই সমুদ্রের জোনটাতেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। ফলে চীনের মাথায় একটা অল্টারনেটিভ চিন্তা, একদম মালাক্কা স্ট্রেইট যদি আটকে যায় তাহলে তো বিকল্প লাগবে। এটার জন্য চীন দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে থাইল্যান্ডের উপর দিয়ে একটা ক্যানাল তৈরি করে ফেলা।
থাই ক্যানাল বা ক্রা ক্যানাল বলে। এই খালটা যদি খনন করা হয়, ম্যাপ খেয়াল করুন, তাহলে আর মালাক্কা স্ট্রেটে যেতে হয় না। এবং তখন সুবিধা হলো, থাইল্যান্ডের উপর দিয়ে যদি খাল হয়, এটা থাইল্যান্ড এটার ব্যক্তিগত মালিকানায় থাকবে, ওটা আর কোনো ইন্টারন্যাশনাল রুট হয়ে যাবে না, তখন তার নিয়ন্ত্রণ থাকবে। এবং থাইল্যান্ড যদি তার হাতে থাকে তাহলে সুবিধা হবে, কিন্তু সেটা পেরে ওঠে নাই। তাহলে তাকে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য প্রথম যে কাজটা করলো, পাকিস্তানকে বিরাট একটা প্রজেক্ট খাওয়ানো হলো, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপিএসি বলে। বেল্ট রোড ইনিশিয়েটিভের সবচেয়ে বড় বা এটাকে ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলা হয়, প্রায় $65 বিলিয়ন। এর মধ্যে প্রচুর অবকাঠামো আছে, রাস্তা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি আছে। শেষে এটা শেষ হয়েছে বালুচিস্তানের গোয়াদার পোর্টে, গোয়াদার বন্দরে। এই বন্দরটা ইকোনমিক্যালি কখনো ফিজিবল হবে না, ওয়ার্ল্ড ব্যাংক দীর্ঘদিন থেকে বলেছে। পাকিস্তান অনেক আগে বন্দরটা করতে চেয়েছিল, করাচি থেকে এটা দূরত্ব খুব বেশি না, অহেতুক। কিন্তু খেয়াল করি, এই বন্দরটা দিয়ে সরাসরি চীনের শিনজিয়াং প্রভিন্সে যাওয়া যায়। এবং খেয়াল করি, এই দূরত্বটা শিনজিয়াং এর যে পয়েন্টে গোয়াদার থেকে যাওয়া হচ্ছে, সেই দূরত্ব থেকে চীনের পোর্ট থেকে নিলে যে দূরত্ব, তার চেয়ে অনেক কম দূরত্ব হয়। তার চাইতে জরুরি কথা, চীন কিন্তু মালাক্কা স্ট্রেট বাইপাস করে ফেললো। চীন যদি তার জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে এইদিকে গোয়াদার হয়ে ঢুকে পড়ে চীনে, তাহলে তার মালাক্কা যেতে হবে। মালাক্কার একটা সংকট যদি হয়, সে কিন্তু বাইপাস করতে পারছে। ঠিক এই কারণেই রোহিঙ্গা সংকট হয়েছে। রোহিঙ্গায় রাখাইন থেকে, এই প্রভিন্স থেকে রোহিঙ্গাদেরকে বিতরণ চায়নার প্রেসক্রিপশনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ চায়না এখানে চেয়েছে আরেকটা বাইপাসের পথ তৈরি করার জন্য, তারা সেটা করেছে। তাদের একটা ডিপ সি পোর্ট করেছে, কিয়াকফিউ। শুধু ডিপ সি পোর্ট নয়, ডিপ সি পোর্ট থেকে গ্যাস এবং তেলের পাইপলাইন সরাসরি মিয়ানমারের উপর দিয়ে চীনে নেওয়া হয়েছে। এটাও খেয়াল করুন, এই পোর্টটাও চীনকে মালাক্কা স্ট্রেট বাইপাস করতে সাহায্য করে। তার আগেই সে এই কাজটা করতে পারবে। রোহিঙ্গা সংকট চীনের প্রেসক্রিপশনে হয়েছে, এবং বাংলাদেশ রোহিঙ্গা হজম করবে এই গ্যারান্টি, এই প্রতিজ্ঞা করে চীনের সমর্থন 2018 সালের নির্বাচনের আগে এই সরকার নিশ্চিত করেছে বলে আমার হাইপোথেসিস আছে, যদি আমি আগে কথা বলেছি, লিখেছি। দরকার হলে আবার কথা বলবো। এখানে মূল জায়গাটা হচ্ছে তার ওই চোখ পয়েন্ট সরিয়ে ফেলা। এখন দেখুন, কিয়াকফিউ বন্দর বলেন আর গোয়াদার বলেন, গোয়াদার আরব সাগরে, কিন্তু সব ভারত মহাসাগরের পার্ট। এবং চীন আরো যতগুলো অল্টারনেটিভ করতে চাইবে এখান থেকে বাদ দিয়ে, প্রত্যেকটা অল্টারনেটিভ পড়বে ভারত মহাসাগরে। এবং ভারত মহাসাগরে যেহেতু এগুলো পড়বে, সুতরাং চীনকে অল্টারনেটিভটার ওখানেও যেসব দেশ আছে সেগুলোকেও আমেরিকা চাইছে, ওয়েস্ট চাইছে। তার এই সম্পর্ক, সব রকম সম্পর্ক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, দুর্যোগ মোকাবেলা, এগুলো সবচেয়ে জরুরি কথা, সিকিউরিটি সম্পর্কের সাথেও এদের সবাইকে জড়িয়ে ফেলা, তাতে চীন কোনোখানেই যাতে শান্তিতে থাকতে না পারে। কোন একটা খারাপ পরিস্থিতি, শান্তিতে থাকতে বলতে নর্মাল অবস্থা হচ্ছে, তাইওয়ান দখল করতে গেছে, তখন তো তাকে ধরা হবে কোনো না কোনো ভাবে। এর আগ পর্যন্ত চীন যদি তার মতো করে চলে, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, আপনারা দেখেছেন, যে একটা প্রতিষ্ঠিত শক্তি, থুসিডিডিসের স্ট্র্যাপ দিয়ে আমি বুঝিয়েছিলাম, একটা প্রতিষ্ঠিত শক্তি আর একটা শক্তি যখন মাথা তুলে দাঁড়ায়, সেটা সে নেয় না, নেবে না। আজকে আমরা যাদেরকে চীনের পক্ষে দাঁড়িয়ে আছে মনে করছি, বলছে না কেন, ও যদি পারে কেন হবে না। উত্তর হচ্ছে, চীন যদি আমেরিকাকে সরিয়ে 1 নম্বর শক্তি হয়, তাকে সে কোনো একদিন কেউ যখন সরাতে যাবে, যদি ধরি ভারত সরাতে যায়, ও কিন্তু সেটা মেনে নেবে না। এটাই নিয়ম। এটা শুদ্ধ কি অশুদ্ধ হয়ে আলোচনা যাচ্ছে, এটাই নিয়ম। সো চীনকে ভারত মহাসাগরে আগেই ধরতে হবে, এবং ভারত মহাসাগরের এই অল্টারনেটিভ গুলো তাদের মাথায় রাখতে হবে। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এই কারণে আমেরিকা বা ওয়েস্টের কাছে অনেক বেশি, যে গোয়াদারটা চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইপাস হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ বাইপাস, এবং এখানে তাদের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। তো পাকিস্তান দেশটা খুব সহজ হবে না। এবং এই পাকিস্তানে ভারত খেলছে, বালুচিস্তানে চাইনিজ ইঞ্জিনিয়ার বা চাইনিজ লোকজন প্রচুর কাজ করছে, তাদের উপরে নানান রকম অ্যাটাক হচ্ছে। এবং আমরা জানি বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতা আন্দোলন আছে, সেই 47 সাল থেকেই আছে, এখন এটা চলছে। সো তাদেরকে পেট্রোনাইজ করা, এবং এই কাজ চলছে, আমেরিকার ওই জায়গাটা দরকার। সুতরাং এরকম একটা জটিল জায়গায় পড়ে আছে। আমরা যেহেতু
ইন্দো প্যাসিফিকের এখন অংশ এবং আমাদেরকে নিয়ে মাথায় এত ব্যথা এই কারণে আমরা বঙ্গোপসাগরে আছি, ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। মালাক্কা স্ট্রেইট থেকেও আমরা খুব বেশি দূরে না, বা চীনের যে কিয়াকফিউ পোর্ট আছে, এই যে মাতার বাড়ি করা হচ্ছে এখানে চায়নার মানে জাপানের একটা ফুটহোল্ড আছে, তার কাছ থেকে চীনের ওই ডিপ সি পোর্ট খুব বেশি দূরে না। এই সব কিছু অবস্থান তৈরি করা হচ্ছে। সো আমরা এর মধ্যে আসলে এই কারণেই ঢুকে গেছি, আমাদের কোনো অল্টারনেটিভ নাই। সমস্যাটা হচ্ছে একটা জনগণের সরকার থাকলে আপনি যতটুকু বার্গেন করার ক্ষমতা থাকতো, আপনি অনির্বাচিত জোর করে ক্ষমতায় থেকে যাওয়া সরকারের বার্গেন করার ক্যাপাসিটি নাই, আপনাকে ঘাট ধরছে সবাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচিত সরকার হলেও নানা রকম চাপে নানা দিক থেকে আমরা পড়তাম, উপায় নেই। চায়নার সাথে একটা সংঘাত আমেরিকান ইজ অলমোস্ট ইনএভিটেবল। আমি ডিটেল আলোচনা করব যে একটা হিসেব নিকেশ বলছে 26-27 সালের দিকে চায়না তাইওয়ান ইনভেড মানে তাইওয়ানকে সে তার সামরিকভাবে কবজা করার চেষ্টা করতে পারে। তাহলে হিসাব করে দেখেন বাংলাদেশের আগামী সরকারটা এই 24-এ যে সরকারটা হবে সেই সরকারটা ওই সময় থাকে। সুতরাং এই সময় একটা অ্যালাইনমেন্ট আপনার হয়তো লাগবেই। এই চাপ আপনার উপরে নির্বাচিত হলেও থাকতো, অনির্বাচিত হলে এই চাপটা এখন অনেক বেশি, অনেক ভয়ঙ্কর। এবং আমরা এর মধ্যে এই কারণেই আসলে ঢুকে পড়লাম। চাই বা না চাই, পছন্দ করি বা না করি, আগামীর পৃথিবীর সবচেয়ে সংঘাতময় পরিস্থিতি যে জায়গাগুলোতে হবে আমরা সেই জায়গায় পড়ে গেছি।